যে নগরকে আশ্রয় করে আছে তার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলার কাজে দিন রাত নিরন্তর নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল আবরণের আড়ালে বাস করে। প্রাসাদের সেই চালের আবরণ এই নাটকের একটি মাত্র দৃশ্য। সেই আবরণের বহির্ভাগে সমস্ত ঘটনা ঘটছে। সেই ঘটনার কুশীলবদের মধ্যে শ্রমিক খোদাই করতে দলে আছে কিশোর, গোকুল, ফাগুলাল, বিশু প্রমুখ। আবার তাদেরকে তদারকি করবার জন্য নিযুক্ত আছে সর্দার। মেজ সর্দার মোড়ল, গোসাই, অধ্যাপক, প্রমুখ নিয়ন্ত্রণকারী চরিত্র। আর সমস্ত নাটকের প্রেক্ষাপটে যে মুখ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি হলেন নন্দিনী। আর ফুল চাইতো না, তাহলে আনতে যাই। চাচা তুই কাজে ফিরে যা, দেরি করিস নি। সমস্ত দিন তো কেবল সোনার তাল পুড়ে আনি আমি। তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, ওরা জানতে পারলে যে তোকে শাস্তি দেবে। এই তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই, আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে ওই জঞ্জালের পেছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ওই ফুল তুলে আনবো। এই দিকটা ওরকম নিষ্ঠুর হলো না। তুই গাছটি থাক আমার গোপন কথার মতো। বিশু তোমার গান শোনায়, সে তার নিজের গান। এবার থেকে আমি তোমার ফুল দেবো, ও হবে আমার নিজের ফুল। এখানকার জানোয়াররা জানতে পারলে যে তোকে শাস্তি দেয়। সে ব্যথায় আমার ফুল আরো বেশি করে আমারই হয়ে ফোটে। ওরা হয় আমার দুঃখের ধন। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ নেব নন্দিনী। এই কথা মনে মনে কতবার ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বল তো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, তুই রোজ সকালে আমার থেকে ফুল নিবি। আচ্ছা তাই শোন, কিন্তু তুই তো সামনে চলিস কিশোর। না, আমি সামনে চলবো না। ওদের মারের মুখের ওপর দিয়ে রোজ সকালে তোর জন্য ফুল এনে দেব। নন্দিনী যেও না, ফিরে যাও। কি অধ্যাপক, ক্ষণে অমন চমক লাগিয়ে দিয়ে চলে যাও কেন? যখন মনটাকে নাড়া দিয়ে যাও তখন নয় সাড়া দিয়ে পাবে। আমাকে তোমার কিসের দরকার? দরকারের কথা যদি বললে আমি ওই দেখো যক্ষপুরের যত ধন সবই নারীর ধুলোর ধর, সোনা। কিন্তু সুন্দরী, তুমি যে সোনা সে তো ধুলোর নয়, সে যে আলো। দরকারের বাঁধবে কে? তুমি তো বারে ওই একই কথা বলো। আমাকে দেখে তোমার এত বিস্ময়
কিসের বাবা? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে কোনো বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আরেক কথা। তুমি যক্ষপুরে যে আচমকা আলো, তুমি বা এখানকার কথা কি ভাবছো বলো দেখি? আমি আমি অবাক হয়ে দেখছি, সমস্ত শহরটা যেন ওই মাটির তলাটার মধ্যে মাথা মুখে দাদা খেয়েছেন? আর তোমরা তো ওই পাতালের সুড়ঙ্গ খুলে যক্ষের ধন নিয়ে পড়ে আছো। সে যে বহু যুগের মরা ধন পৃথিবীটাকে কবর দিয়ে রেখেছিল। তারপর তোমরা আবার তোমাদের ওই রাজাকে একটা অদ্ভুত জালের দেওয়ালের পেছনে আড়াল করে রেখেছো, যাতে কেউ বুঝতেই না পারে সে একজন মানুষ। আমার কি ইচ্ছে করে বলো তো? আমার ইচ্ছে করে এই বিশ্রী জালটাকে ছিঁড়ে ফেলে ওই মানুষটাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। আমাদের এই মরাধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ থাকার রাজারও তেমনি ভয়ঙ্কর প্রতাপ। এই সব তোমাদের বানিয়ে তোলা কথা। বানিয়ে তোলাই তো, উলঙ্গের কোনো পরিচয় নেই। বানিয়ে তোলা কাপড়েও কেউ বা রাজা, কেউ বা ভিখিরি। এসো আমার সঙ্গে এসো, তোমাকে ওই তত্ত্ব কথা বুঝিয়ে দিতে আমার বড় আনন্দ হয়। না না না, আজকে সময় নেই। আজ আমি এসেছি তোমাদের ওই রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখবো বলে। সেটাকে জানে না যে তোমাকে ভিতরে ঢুকতে দেবে না। এই জালের কথা আমি মানিনি। আমি এসেছি ওই জালের মধ্যে ঢুকতে। জানো নন্দিনী, আমিও আছি ঠিক একটা জালের পিছনে। মানুষের অনেকখানি বাদ দিয়ে শুধু পণ্ডিতটুকু জেগে আছে। আমাদের আমাদের রাজা যেমন ভয়ঙ্কর, আমিও তেমনি ভয়ঙ্কর পণ্ডিত। এই সব তোমাদের বানিয়ে তোলা কথা। আসলে সব কিছুকে টুকরো টুকরো করে আনাই এদের পদ্ধতি। কিন্তু তাও বলি, এই মরাধনের মাঝখানে তোমার প্রাণের ধনকে কেন আনতে চাও?